খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 25 তারিখ শুক্রবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 12টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। নন্দীগ্রামে দোকানদারকে তৃণমূল বিধায়কের হুমকি, ফেসবুক পোস্টে মমতাকে এক হাত নিল শুভেন্দু। নিপীড়িত হিন্দুদের নাগরিকত্ব দিতে বাগদায় সিএএ ক্যাম্প বিজেপির, বোকা বানাচ্ছে তোপ তৃণমূলের। অঙ্ক, ভৌতবিজ্ঞান, ভূগোলের শিক্ষকই নেই, ঘণ্টা বাজান প্রধান শিক্ষক, স্কুলে গেটে তালা ঝুলালো পড়ুয়ারা। মুমূর্ষ রোগীর মৃত্যু, দাদাগিরি বিজেপি নেতার, ভাঙচুর শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের আইসিইউতে। বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে বাংলা সিরিয়াল, সমাজে খারাপ প্রভাব ফেলছে। বাংলা সিরিয়ালের গল্প নিয়ে কড়া হুঁশিয়ারি মমতার। আলু ভাজা ছাড়া ভাত খাবো না, থানায় বসেই চোরের দাদাগিরি, পুলিশ যা করলো তা বিস্তারিত শুনুন। ভিন রাজ্যে বাঙালির হয়রানি, আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। এবার বাংলা অসম সীমান্তে ধর্নায় বসছে ঘাসফুল শিবির। মাওবাদী সন্দেহে গ্রেফতার, শেষমেশ বেকসুর খালাস। বছরের পর বছর ধরে লড়াই, আদালতের রায়ে মুক্তি পেলেন শোভা মুন্ডা। মাও নাশকতার অভিযোগ প্রমাণ হয়নি। ভোট পরবর্তী হিংসা অব্যাহত, সন্ত্রাসে মৃত অভিজিতের দাদার ওপর ফের হামলা, কাঠগড়ায় 2 তৃণমূল কাউন্সিলর, উত্তপ্ত এলাকা। নেটে বাংলা কন্যাদের দাপট, অল ইন্ডিয়া র্যাঙ্কে বাংলার জয় জয়কার। প্রথম কাটোয়ার নীলুফা, দ্বিতীয় কলকাতার মেয়ে। শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে অসুস্থ 8 প্রসূতি, আতঙ্কে পরিবার। ডেলিভারির পরেই শারীরিক জটিলতা, সপ্তাহ ঘুরে ধীরে ধীরে ফিরছেন সুস্থতার পথে। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন। সব মিথ্যে কথা, মিঠুন চক্রবর্তীর তোপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। মমতার বাঙালি হেনস্থার অভিযোগ উড়িয়ে দিলেন মিঠুন, বললেন রাজনীতি করার জন্য ভিত্তিহীন কথা বলছেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন। বাঙালি হেনস্থার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি, তারই মাঝে বনগাঁর বাগদায় এসেছে সিএএ ক্যাম্প। স্থানীয় বিজেপি নেতার উদ্যোগে বৃহস্পতিবার শুরু হয় নাম নথিভুক্তকরণের কাজ। তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। সকাল থেকে ক্যাম্পে ভিড় জমান অনেকেই। ওই ক্যাম্পে যাওয়া বিজয় বিশ্বাস নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, আমার ঢাকায় বাড়ি ছিল, 2011 সালে বাংলায় এসেছি, সিএএতে আবেদন করেছি। সুধীর পান্ডে নামে আরেক ব্যক্তি বলেন, আমি 2023 সাল থেকে বাংলাদেশ থেকে এসেছি, বাগদার সাগরপুরে থাকি, ভোটার কার্ড আধার কার্ড নেই, তাই সিএএ ফর্ম ফিল আপ করতে এসেছি। সিএএ ফর্ম ফিল আপ করাতে আসা অমর কৃষ্ণ পান্ডে বলে, 1986 সালে এসেছি, ফরিদপুরে থাকতাম, ভোটার কার্ড ও আধার কার্ড আছে। আমাকে বলা হয়েছে ভোটার ও আধার কার্ড থাকলেই বলা হবে না, তাই সিএএ অনলাইন আবেদন করতে এসেছি। স্থানীয় তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন, বিজেপি দ্বিচারিতা করছে তা বাংলার মানুষ বুঝে গিয়েছে। যারা উদ্বাস্তু তাদের এনআরসি সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব কেড়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। বাংলাভাষীদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হয়েছে। সাংসদ শান্তনু ঠাকুর মতুয়া কার্ড দিয়েছিলেন, বলেছিলেন এই কার্ড থাকলে নাগরিকত্ব পাবেন। কিন্তু মহারাষ্ট্রে দেখা গিয়েছে এই কার্ড থাকা 4 জনকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছে। এটা আই ওয়াশ, মানুষকে বোকা বানানো হচ্ছে। সিএএ এনআরসির নামে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, যদিও বিজেপি নেতা এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। শিক্ষকের অভাবে ক্লাস বন্ধ, বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। বান্দোয়ানের ধাতকা হাই স্কুলের ঘটনা, পড়ুয়াদের অভিযোগ স্কুলে বহু বিষয়ে শিক্ষক নেই, নিয়মিত ক্লাস হয় না। অঙ্ক, ভূগোল, ভৌতবিজ্ঞান এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মাসের পর মাস ক্লাস বন্ধ। এতে আমাদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে। সরকারকে অবিলম্বে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করতে হবে বলে দাবি পড়ুয়াদের। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, স্কুলে প্রায় 500 পড়ুয়া, অথচ শিক্ষক সংখ্যা মাত্র 8 জন। অঙ্ক, ভূগোল, ভৌতবিজ্ঞানে শিক্ষক নেই, কেউ বদলি হয়ে চলে গিয়েছেন, কেউ আবার অবসর নিয়েছেন, নতুন নিয়োগ নেই। আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, এটা পুরোপুরি সরকারের বিষয়। পড়ুয়াদের দাবি একেবারেই ন্যায্য। আমিও চাই সমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ হোক। তিনি আরো জানান, ঘন্টা বাজার কাজটাও এখন তাকে নিজেই করতে হচ্ছে। এমন পরিকাঠামোয় পড়ুয়াদের ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে সেটাই প্রশ্ন। 26,000 শিক্ষক বাতিল হওয়ার পর এই স্কুলে 3 জন এমন শিক্ষক রয়েছেন যারা এখন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, ফলে ক্লাস নিতে আসেন না। একের পর এক স্কুল শিক্ষকের অভাব, পড়াশোনার ঘাটতি ও প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার দুরবস্থা আবারও সামনে এলো ধাতকা হাই স্কুলের এই ঘটনার মধ্য দিয়ে।
যদিও এই বিষয়ে জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শ্রীরামপুর প্রবাসনগরের বাসিন্দা বিমলা দেবী শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা প্রথমেই জানান রোগীর শারীরিক অবস্থা সংকটজনক, তাকে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। তবে পরিবারের সদস্যরা শ্রমজীবী হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নেন এবং উচ্চ ঝুঁকির বন্ডে সই করেন। 4 দিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে বিমলা দেবীর মৃত্যু হয়। এরপরই উত্তেজনা ছড়ায়। পরিবারের এক সদস্য বিজেপি নেতা হরি মিশ্র হাসপাতালে চরম বিশৃঙ্খলা তৈরি করেন বলে অভিযোগ। তিনি আইসিইউতে ঢুকে যন্ত্রপাতি ভাঙচুর করেন এবং চিকিৎসক, নার্স ও কর্মীদের গালিগালাজ ও ধাক্কাধাক্কি করেন। এতে আতঙ্কে পড়ে যান আইসিইউতে থাকা অন্যান্য রোগী ও তাদের পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সহ সম্পাদক গৌতম সরকার বলেন, অসন্তোষ থাকলে প্রশাসনের কাছে অভিযোগ করা যেত। আইসিইউতে হামলা করা অমানবিক ও অনৈতিক। তিনি অভিযুক্তের দলকেও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। হাসপাতালের সম্পাদক চিকিৎসক অনিল সাহা বলেন, আমরা তদন্তের জন্য পুরোপুরি প্রস্তুত। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর হাসপাতাল চত্বরে রোগী ও তাদের পরিবারদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে। যখন বাজারে ঘুরছে অসত্য ও গুজব, তখন বর্ধমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য, স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন। সামনে আরো খবর আসছে, থাকুন সঙ্গে। আসছি পরবর্তী খবরে। দেখতে দেখতে ৪৫ বছর পার, বাংলা ইন্ডাস্ট্রি হারিয়েছে তার ম্যাটনি আইডলকে। এত বছর হয়ে গেলেও উত্তম কুমার আজও বাঙালির মনে সমান জায়গা করে রেখেছেন। আর সেই মহানায়কের প্রয়াণ দিবসে বিশেষ সম্মানে সম্মানিত হয়ে থাকেন বাংলার শিল্পীরা। ২০১২ সাল থেকে প্রতি বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজিত হয় মহানায়ক সম্মান। সেই মঞ্চে দাঁড়িয়েই আবার বাংলা সিরিয়াল নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে ঘোর অভিযোগ তার। মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, সিরিয়াল যারা করেন তাদের উদ্দেশ্যে বলবো, এখন সারাক্ষণ সিরিয়ালগুলোতে দেখছি একটা পরিবারে 3 জন ঝগড়া করছে, একটা কেন্দ্রীয় চরিত্র তো 2টো ঝগড়ুটে চরিত্র, আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে। আজ নয়, সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের আমি বলবো, এটা লীনা দিদের অর্থাৎ লীনা গঙ্গোপাধ্যায়ের হাতে নেই। যারা মালিক তাদের হাতে আছে। দয়া করে খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি বাড়ান ভালো জিনিস দিয়ে। কত কত সুন্দর বিষয় আছে, হাসি খুশি মজা সামাজিক গল্প, এগুলো দেখান। যে গল্প আমাদের সংস্কৃতিকে ভালোবাসে, যে গল্প মানুষের বিবেককে জাগ্রত করে, আবেগকে জাগ্রত করে, সেগুলো দেখান। প্রসঙ্গত এই প্রথম নয়, অতীতেও বাংলা সিরিয়াল নিয়ে একই আর্জি জানিয়েছেন তিনি যে মোটেও অ্যাকশন দৃশ্য পছন্দ করেন না, একবার সেই কথাও বলেছিলেন এক সাক্ষাৎকারে। তবে সম্প্রতিতে ধারাবাহিকের বিষয়বস্তু নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এখন দেখার আগামীতে চিত্রনাট্যে কতটা বদল ঘটে। ফের হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে বাংলার 7 পরিযায়ী শ্রমিককে গ্রেফতারির পর হেনস্থার অভিযোগ। বিজেপি শাসিত হরিয়ানায় ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ পরিবারের। এলাকায় কাজ নেই, বাইরে কাজ না করলে খাবে কি, প্রশ্ন স্থানীয়দের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেনের। হরিয়ানার গোরগাঁওয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতেন হরিশ্চন্দ্রপুরের 7 বাসিন্দা। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি সন্দেহে আটকের অভিযোগ। গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচার, অভিযোগ দেওয়া হচ্ছে না খাবার বলেও অভিযোগ। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ফলে সৃষ্ট নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে আজ থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। চীন ও ভিয়েতনামের ঘূর্ণিঝড় উইফার অংশ মিশে ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হবে। আগামী 24 ঘন্টায় তৈরি হবে নিম্নচাপ জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সোমবার ও মঙ্গলবার ফের নিম্নচাপের সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস। পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে। আলু ভাজা ছাড়া ভাত খাবে না চোর। থানার লকআপে আবদার চোরের। নানা ধরনের খাবারের পদ দিয়েও খাওয়ানো যাচ্ছে না তাকে।
ভাতের একটি দানা মুখে না দিয়ে জেদ ধরে বসে থাকছে আলু ভাজার জন্য। আলু ভাজা না হলে খাবে না ভাত। বড় বিপাকে পুলিশ কর্মীরা। মোটর বাইক চোরকে খাওয়ানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায় থানায়। হাজার চেষ্টাতেও কোনো খাবারই মুখে দিলেন না চোর বাবা জীবন। অবশেষে দোকান থেকে আলু ভেজে আনার পর শান্তিপুর থানার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। সম্প্রতি পরপর 3টি চুরির ঘটনায় অভিযোগে এক চোরকে ধরে বিপাকে পুলিশ। জানা গিয়েছে, নদিয়ার তাহিরপুর থানা সহ বেশ কয়েকটি এলাকায় বাইক চুরির দৌরাত্ম্য তো বাড়ছিলই। তদন্তে নেমে তাহিরপুর থানার এলাকার থেকে তন্ময় রায় নামের এক যুবককে চোর সন্দেহ নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। এরপর থেকেই খয়রাতের শেষ নেই পুলিশের। চোরের আবদার মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। চোরের একটাই দাবি, আমার আলু ভাজা চাই। আলু ভাজা ছাড়া ভাত রুটি কিছুই খাবো না। যতক্ষণ না পর্যন্ত আলু ভাজার ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খাবার মুখের সামনে রেখে গো ধরে বসে থাকে চোর। কেন খাবার খাচ্ছে না এই কথা পুলিশ জিজ্ঞাসা করতেই চোরের মুখে একটাই কথা, আমার আলু ভাজা চাই। চোরের আবদার মেটাতে গিয়ে নাভিশ্বাস উঠেছে পুলিশের। যেখান থেকেই হোক ব্যবস্থা করা হচ্ছে সেই আলু ভাজার। সকাল দুপুর রাত আলু ভাজার আবদারের জন্য বারবার হয়রানি হতে হচ্ছে পুলিশ কর্মীদের। বিষয়টি হাস্যকর হলেও চোরের আবদার মেটাতেই হচ্ছে পুলিশকে। এমন পরিস্থিতিতে চোরের পেট শান্ত করতেই আলু ভাজা জোগাড় করাই একমাত্র ভরসা পুলিশের। অসম সরকারের বিরুদ্ধে বাংলার নাগরিকদের অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি এবং নাগরিকত্ব প্রমাণের প্রক্রিয়ায় বঞ্চনার অভিযোগ তুলে বাংলা অসম সীমান্তে অবস্থান বিক্ষোভে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী 27শে জুলাই কোচবিহারের বক্সিরহাটের অসম গেট থেকে 200 মিটার দূরত্বে বাংলার মাটিতে এই অবস্থান কর্মসূচি হবে বলে জানিয়েছেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এই কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই জেলার ব্লক সভাপতিদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন তৃণমূল জেলা সভাপতি। তিনি জানান, অসমের বিজেপি সরকার লাগাতার বাংলার সাধারণ মানুষদের হয়রানি করছে। কখনো চিঠি দিয়ে অনুপ্রবেশকারী বলা হচ্ছে, আবার কখনো কারোর ক্ষেত্রে নাগরিকত্বের তালিকায় নাম তোলার ক্ষেত্রে অকারণ বিলম্ব করা হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামবো আমরা। গত 21শে জুলাই কলকাতায় শহীদ সমাবেশে এই ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় অসমের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। সেই সুরেই এবার সরাসরি সীমান্ত এলাকায় আন্দোলনে নামছে তৃণমূলের শহীদ দিবসের দিনে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, যাকে অসম সরকারের তরফে অবৈধ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে চিঠি পাঠানো হয়েছে, তাকেও পাশে নিয়ে একুশের মঞ্চে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে নাগরিকত্ব না পাওয়া বক্সিরহাটের বাসিন্দা আরতি ঘোষের বাড়িতেও গিয়েছিলেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি। অভিজিতের দাবি, বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের উপরও চরম অত্যাচার চালানো হচ্ছে। এই অবস্থায় চুপ করে বসে থাকা চলবে না, আমরা প্রতিবাদে মুখর হব। ঝাড়খণ্ডের ঘাটশিলায় মাওবাদী নাশকতার ঘটনায় যুক্ত সন্দেহে ধৃত চন্দনা সিং ওরফে শোভা মুন্ডা বৃহস্পতিবার বেকসুর খালাস হন ওই মামলায়। দীর্ঘ 15 বছর পর বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মেদিনীপুর সংশোধনাগার থেকে বেরিয়ে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। যদিও তার নামে মোট 8টি মামলা রয়েছে বলে জানা গিয়েছে, বাকি আরও 7টি মামলা এখনও বিচারাধীন। ঝাড়গ্রামের বেলপাহাড়ের মাজোগোড়া গ্রামের বাসিন্দা চন্দনা সিং ওরফে শোভা মুন্ডা মাত্র 12 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তারপর থেকে তিনি মাওবাদীদের সঙ্গে বিভিন্ন কার্যকলাপে জড়িয়ে পড়েন। 2009 সালে ঝাড়খণ্ডের ঘাটশিলায় মাওবাদী নাশকতার সঙ্গে যুক্ত সন্দেহে চাকুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। 2010 সালে তার যাবজ্জীবনের সাজা ঘোষণা করেন আদালত। এছাড়াও ঝাড়গ্রামে বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত রয়েছেন শোভা মুন্ডা। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে খুশি তিনি। তবে ভবিষ্যতে তিনি কিভাবে জীবন অতিবাহিত করবেন তা নিয়ে এখনই কিছু মন্তব্য করতে চাননি তিনি। অন্যদিকে মানবাধিকার সংগঠনের সদস্যা জয়শ্রী সরকার সহ আরও বেশ কিছু মানবাধিকার সংগঠনের সদস্য এদিন উপস্থিত ছিলেন শোভা মুন্ডার মুক্তিক্ষণে। জয়শ্রী সরকার জানান, 15 বছর ধরে সংশোধনাগারে থাকাকালীন ঘাটশিলার মাওবাদী নাশকতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যে মামলা চলছিল তার বিচার 2022 সাল থেকে পেন্ডিং অবস্থায় করেছিল। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলা থেকে মুক্তি পান শোভা মুন্ডা। ভোট পরবর্তী হিংসায় কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে এখনো জেল খাটছেন 2 পুলিশ আধিকারিক সহ 3 পুলিশ কর্মী। ওই ঘটনায় সিবিআইয়ের হাতে যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারেন তৃণমূলের বাহুবলী বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ। তারই মধ্যে অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারের ওপর হামলা ও খুনের চেষ্টার অভিযোগ উঠল কলকাতা পৌরসভার কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার অভিজিৎ সরকারের বাড়ির সামনে গাছের ডাল কাটছিলেন কলকাতার পৌরসভার কর্মীরা। বিশ্বজিৎ বাবু বলেন, কাণ্ডজ্ঞানহীনভাবে গাছ কাটায় গাছের ডাল ভেঙে তার ছিঁড়ে তার বাড়ির ওপর পড়ে।
গাছের ডাল পড়ে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির ছাদ ও একটি গাড়ি। এই ঘটনায় বাড়ি থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করেন বিশ্বজিৎ বাবু। অভিযোগ, তখন অভিজিৎ বাবুকে বেধড়ক মারধর করেন পুরসভার কর্মীরা। তার দাবি, কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ লোক পাঠিয়ে তাকে খুনের চেষ্টা করেছেন। পাল্টা পুরসভার কর্মীদের দাবি, গাছের ডাল পড়ে তার ছিঁড়ে যাওয়ার অভিযোগ তুলে তাদের উপর হামলা চালায়। তার জেরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি বাধে। খবর পেয়ে কাকুরগাছি থানার পুলিশ এসে দুই পক্ষকেই থানায় নিয়ে গিয়েছে বলে খবর। ইউজিসি নেট পরীক্ষায় বাংলার জয় জয়কার। বঙ্গ থেকে বাংলা বিষয়ে 100% নম্বর পেয়ে অল ইন্ডিয়া 1 র্যাঙ্ক অর্জন করেছেন কাটোয়ার নীলুফা খাতুন। অন্যদিকে জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিষয়ে সারা ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কলকাতার রিক্তা চক্রবর্তী। এই সাফল্যে বাংলার দুই কৃতি সন্তানকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ইউজিসি নেটে বাংলায় 100% নম্বর পেয়ে ভারতে প্রথম স্থান অধিকারী কাটোয়ার নীলুফা ইয়াসমিনকে অভিনন্দন। গণযোগাযোগ ও সাংবাদিকতায় ভারতে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য কলকাতার রিক্তা চক্রবর্তীকে অভিনন্দন জানাই। তোমাদের সাফল্য আমাদের রাজ্যকে গর্বিত করেছে। সর্বভারতীয় এই পরীক্ষায় বাংলা বিষয়ে প্রথম স্থান অধিকারী নীলুফা খাতুন কাটোয়ার পালিটা রোড এলাকার বাসিন্দা। আগে দুইবার পরীক্ষায় বসেছিলেন এই মেধাবী ছাত্রী। আশানুরূপ ফল হয়নি, তবে হার মানেননি তিনি। ফের পরীক্ষায় বসে ভারতে সেরা কাটোয়ার মেয়ে। নীলুফার কথায়, প্রথম দুবার ব্যর্থ হই, মন খারাপ হয়েছিল, কিন্তু ভেঙে পড়িনি। জানতাম আমি পারবো। এই নজরকাড়া সাফল্যের পর তার কি পরিকল্পনা? প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিক্ষিকা হিসেবে গবেষণায় অবদান রাখতে চাই, উচ্চশিক্ষার জগতে কিছু অর্থবহ কাজ করতে চাই। এদিকে মাস কমিউনিকেশন ও জার্নালিজমে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কলকাতার রিক্তা। কঠোর পরিশ্রমের পর এই ফলে খুশি তার পরিবার থেকে প্রতিবেশীরা। প্রায় 1 সপ্তাহ পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অসুস্থ হওয়া 8 প্রসূতি। বৃহস্পতিবার বিকেলে সরকারি অ্যাম্বুলেন্সে করে তাদের বাড়ি পাঠানো হয়। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার আগে প্রত্যেক রোগী ও তাদের পরিবারের সঙ্গে দেখা করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুদীপ দাস, হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিশ্বাস বাগ সহ প্রশাসনের অন্যান্য কর্তারা। এখন থেকে আগামী 6 মাস ওই প্রসূতিদের বিশেষ পর্যবেক্ষণে রাখবে হাসপাতাল। নির্দিষ্ট সময়ে করা হবে স্বাস্থ্য পরীক্ষা। যদিও 8 জন একসঙ্গে কিভাবে অসুস্থ হলেন তা এখনো স্পষ্ট নয়। নমুনা পরীক্ষার রিপোর্ট এলেই প্রকৃত কারণ জানা যাবে বলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুদীপ দাস জানিয়েছেন। প্রসঙ্গত, গত 18 জুলাই রাতে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি থাকা 8 জন প্রসূতি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অভিযোগ, একটি নির্দিষ্ট ইনজেকশন দেওয়ার পরেই রোগীদের খিঁচুনি, শ্বাসকষ্ট ও কাঁপুনি শুরু হয়। ঘটনার পরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং রোগীদের পরিজনরা বিক্ষোভ দেখান। দ্রুত রোগীদের সিসিইউ বিভাগে স্থানান্তর করা হয় এবং গঠন করা হয় 3 সদস্যের মেডিকেল বোর্ড। সেই বোর্ডের তত্ত্বাবধানেই চলছিল চিকিৎসা। অবস্থার উন্নতি হওয়ায় প্রথমে তাদের আবার প্রসূতি বিভাগে ফিরিয়ে আনা হয় এবং তারপরই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। এখন তারা সন্তানদের নিয়ে বাড়ি ফিরেছেন। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী। সম্প্রতি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ হচ্ছেন বলে প্রতিনিয়ত তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এ নিয়ে ভাষা আন্দোলনের ডাক পর্যন্ত দিয়ে ফেলেছেন তিনি। তবে এই অভিযোগ খারিজ করে বিজেপি জানিয়েছে, কোথাও বাংলাভাষী ভারতীয়দের উপর আক্রমণ হচ্ছে না, বরং বাংলাদেশে চিহ্নিতকরণ করা হচ্ছে, যাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন মুখ্যমন্ত্রী মমতা। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মিঠুন বলেন, এগুলি সব মিথ্যে কথা। আমি নিজে বেঙ্গালুরুতে একটি হোটেল খুলেছি, যেখানে বেশিরভাগ কর্মী বাঙালি পরিযায়ী। সেখানে কোনো বাংলাদেশি নেই। যদি কেউ বাংলাদেশি থাকেন তবে নিশ্চয়ই তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মিঠুনের অভিযোগ, উনি সবেতেই বিতর্ক তৈরি করতে চান। আদতে ঘটছে না কিছুই। বাংলাভাষীরা যেমন ছিলেন তেমনই আছেন। আমরা এই মিথ্যার বিরুদ্ধে লড়ে যাব। রেস্তোরাঁ রিভিউ, শুধু বাঙালি হেনস্থা নয়, ভোটার তালিকা সংশোধন নিয়েও তৃণমূলকে বিঁধেছেন মিঠুন। মমতার নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে আর কোনো উপায় নেই। তবে নির্বাচন কমিশন নিজের মতো কাজ করবে। কমিশন ঘেরাও হলে ভুয়ো ভোটারদের অবশ্যই বাদ দিতে হবে, তবেই স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হবে। বৃহস্পতিবার উত্তর কলকাতার 2 বিধানসভার বুথ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন মিঠুন। দলের কর্মীদের তার বার্তা, দলাদলি ছেড়ে কাজে নামুন। অমুক দাদা তমুক দাদা চলবে না, আমাদের দাদা নরেন্দ্র মোদী।
আমি নিচু স্তর থেকে সভা করব, আপনারা সহযোগিতা করুন। কেউ মারতে আসলে ভয় পাবেন না, প্রতিরোধ করুন, পাল্টা দিন। বিভেদ ভুলে একসঙ্গে মাঠে নামতে হবে, বুথে বুথে সব মানুষের কাছে যেতে হবে, সবাইকে এক হয়ে কাজ করতে বলছি। কোনো পুরনো নতুন নয়, আমরা সবাই বিজেপি। 26-এ আমরা সরকার গড়ব। আপনাদের ভালোবাসা ও ভরসায় আমরা পৌঁছে দিচ্ছি সঠিক ও বিশ্বাসযোগ্য খবর। আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার বর্ধমান নিউজ টিভির পরবর্তী বুলেটিনে।